পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, নিহত ৩২, ধ্বংসস্তূপ রাজধানী কারাকাস, জরুরি অবস্থা জারি। ইরান যুদ্ধের খরচ মেটাতে কংগ্রেসের কাছে $87 বিলিয়ন তহবিল দাবি ট্রাম্পের, বড় অংশই ব্যয় হবে সামরিক খাতে। তীব্র দাবদাহে পুড়ছে পশ্চিম ইউরোপ, ফ্রান্স, ব্রিটেন ও স্পেনে ভেঙেছে তাপমাত্রার রেকর্ড, অতিরিক্ত গরমে বন্ধ পর্যটন কেন্দ্র। স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে, আমি লাইবা জান্নাত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো পুরো খবর। ৭.২ ও ৭.৫ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, ধসে পড়েছে বেশ কয়েকটি ভবন, ধ্বংসস্তূপে চলছে উদ্ধার কাজ। প্রাণহানি 10,000 থেকে 1 লাখ ছাড়াতে পারে। এর মধ্যে 32 জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। আহত অন্তত 700 মানুষ। পরিস্থিতি মোকাবেলায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। স্থানীয় সময় বুধবার মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ভেনেজুয়েলায় ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। ভয়াবহ কম্পনে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন বাসিন্দারা। অবকাঠামোর ক্ষয়ক্ষতিতে বেশ কিছু জায়গায় গ্যাস লিকেজ হওয়ায় বাসিন্দাদের খোলা স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশনা দেয় প্রশাসন। আমরা দরজা খুলে কোনোভাবে বেরিয়ে আসি। চারপাশে সবকিছু ভৌতিক ছবির মতো মনে হচ্ছিল। ধ্বংসস্তূপ পার হয়ে কিভাবে বাইরে এসেছি জানি না। এরই মধ্যে দেশের বিভিন্ন প্রান্তে ক্ষয়ক্ষতির খবর সামনে আসছে। ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়াদের উদ্ধারে চলছে অভিযান। ব্যাপক ক্ষয়ক্ষতিতে বন্ধ হয়ে গেছে দেশটির প্রধান বিমানবন্দর মাইকেটিয়া এয়ারপোর্ট। পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। মেট্রো ও ট্রেন চলাচল আপাতত বন্ধ থাকবে বলে জানান তিনি। এই মুহূর্ত থেকে বেসামরিক সুরক্ষা ব্যবস্থা ও জরুরি অবস্থা বলবৎ হবে। আমেরিকা, কাতার, তুর্কি, জর্ডান সহ যেসব দেশ ভূমিকম্পের পরপরই আমাদের সহায়তার বার্তা দিয়েছে তাদের ধন্যবাদ জানাচ্ছি। দেশবাসীর সাথে ঐক্যের মাধ্যমে এই সংকট আমরা কাটিয়ে উঠব। এদিকে ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা 10,000 থেকে 1 লাখ ছাড়াতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আমেরিকার ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। ভূমিকম্পের পর এরই মধ্যে 1 ডজনের বেশি আফটার শক অনুভূত হয়েছে। ভেনেজুয়েলা ছাড়াও পার্শ্ববর্তী কলম্বিয়াতেও ভূকম্পন অনুভূত হয়। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান ভিআরএম প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এ গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। এদিকে জাপানের শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। এতে এখন পর্যন্ত 10 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আমেরিকার ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য বলছে মাত্রা ছিল 6.9, তবে কোনো সূত্র বলছে এটি 7.2 মাত্রারও হতে পারে। বৃহস্পতিবার সকালে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় উপকূলের কাছে ভূমিকম্পটি আঘাত হানে। জাপানের আবহাওয়া সংস্থা জানায়, স্থানীয় সময় সকালে প্রশান্ত মহাসাগরে ভূমিকম্পটি অনুভূত হয়। উপকূলীয় শহর কুজি থেকে প্রায় 42 কিলোমিটার দূরে ছিল এর উৎপত্তিস্থল। সংস্থাটি আরও জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের প্রায় 50 কিলোমিটার গভীরে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বেশ কিছু বুলেট ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়। ভূমিকম্পের কারণে ওই অঞ্চলে কোনো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কোনো অস্বাভাবিকতা বা ত্রুটি দেখা দেয়নি বলে জানিয়েছে জাপানের পরমাণু নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। এছাড়া ভূমিকম্পের কারণে দেশটির কোথাও বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ইরান যুদ্ধের জরুরি খরচ মেটাতে আমেরিকার কংগ্রেসের কাছে $87 বিলিয়ন অতিরিক্ত তহবিল চেয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের পাঠানো এই বাজেট প্রস্তাবের বড় অংশই খরচ হবে সামরিক খাতে। প্রস্তাবিত তহবিলের প্রায় $67 বিলিয়ন চাওয়া হয়েছে পেন্টাগনের যুদ্ধাস্ত্র ও সামরিক অপারেশনের জন্য। তবে এই বিশাল তহবিলের তীব্র বিরোধিতা করছে ডেমোক্র্যাটরা। সেনেটে ডেমোক্র্যাট নেতা চাক শুমার স্পষ্ট জানিয়েছেন, এই যুদ্ধের জন্য ট্রাম্পকে আর কোনো ব্ল্যাঙ্ক চেক দেওয়া হবে না। ট্রাম্পের সামরিক পদক্ষেপের বিরুদ্ধে কংগ্রেসের নিন্দা প্রস্তাব পাশের পরদিনে হোয়াইট হাউসে এই বাজেট পাঠালো।
ফলে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে স্পিকার মাইক জনসনের কাছে পাঠানো এই বিল পাশ করানো ট্রাম্পের জন্য বেশ বড় চ্যালেঞ্জ হবে। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো পদক্ষেপ নেবে না আমেরিকা। বুধবার মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে কুয়েত সফর শেষে বাহরাইনের উদ্দেশ্যে বিমানে ওঠার আগে সাংবাদিকদের এই কথা বলেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এ সময় তিনি জানান, আগামী সপ্তাহে সুইজারল্যান্ডে আবারও বৈঠকে বসবে ইরান ও আমেরিকার প্রতিনিধিরা। এদিকে বাহরাইনে গালফ কোঅপারেশন কাউন্সিল বা জিসিসির বিশেষ বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীর। বৈঠকে হরমুজ প্রণালীর নিরাপত্তা ও ইরান আমেরিকা চুক্তি নিয়ে উপসাগরীয় মিত্রদের সংশয় দূর করার চেষ্টাও করবেন রুবিও। আমরা আবারও জোর দিয়ে বলতে চাই যে এই আলোচনার প্রেক্ষিতে নেওয়া প্রতিটি সিদ্ধান্তের ব্যাপারে আমরা তাদের সাথে কথা বলতে এবং আলোচনায় অংশ নিতে চাই। আমরা এমন কিছু করব না যা এই অঞ্চলে আমাদের দীর্ঘদিনের মিত্রদের নিরাপত্তা বিঘ্নিত করে। আমার ধারণা 29 বা 30 তারিখে আবারও আমরা বৈঠকে বসব। তারা আলোচনাটিকে আলাদা আলাদা ধারায় বিভক্ত করায়, তবে টেকনিক্যাল গ্রুপটি আগামী সপ্তাহে আবারও আলোচনায় বসবে। আমেরিকা বললেও দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল। বুধবার তেল আবিবে অনুষ্ঠিত মনি এক্সপো স্থানীয় সরকার সম্মেলনে এই কথা বলেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটজ। এ সময় তিনি দাবি করেন, আমেরিকা এখনও তাদেরকে লেবানন থেকে সরে আসার কথা বলেনি। এটিকে তিনি রাজনৈতিক সাফল্য হিসেবেও অভিহিত করেন। আইডিএফ প্রস্তুত রয়েছে এবং আমরা পিছু হটছি না। আমরা ঘোষণা করেছি যে কোনো অবস্থাতেই আমরা সেনা প্রত্যাহার করছি না এবং এই মুহূর্ত পর্যন্ত ইসরায়েলকে লেবানন থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে আমেরিকা কিছুই বলেনি। তারা যদি এমন কিছু বলেও আমরা সেনা প্রত্যাহার করব না। আমরা বিষয়টি স্পষ্টভাবে জানিয়েছি। প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রেসিডেন্ট ট্রাম্পকে জানিয়েছেন, আমি যুদ্ধমন্ত্রী পিট হেগসেথকে জানিয়েছি এবং আইডিএফও তা স্পষ্ট করেছে। ইরান আমেরিকার চুক্তি ঘিরে নতুন বিতর্ক সামনে এসেছে। সুইজারল্যান্ডে 2 দেশের শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে হত্যার পরিকল্পনা করেছিল মোসাদ। পাকিস্তানের গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে এমন দাবি করেছেন ব্রাজিলের এক সাংবাদিক। পাকিস্তানি সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে হত্যার ষড়যন্ত্র বানচাল করেছে দেশটির গোয়েন্দা সংস্থা। ব্রাজিলিয়ান সাংবাদিক ও ভূরাজনীতি বিশ্লেষক পেপ এসকোবার এমন দাবি করেছেন। ইরান আমেরিকার শান্তি আলোচনার মধ্যস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন পাক সেনা প্রধান। গত সপ্তাহে সুইজারল্যান্ডে এই নেতাকেই লক্ষ্যবস্তু বানানোর পরিকল্পনা করছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। এসকোবারের দাবি, আসিম মুনির ছাড়াও পাকিস্তানের মধ্যস্থতাকারী দলের আরও কয়েকজনের উপর হামলার পরিকল্পনা ছিল মোসাদের। তবে এই ষড়যন্ত্র সম্পর্কে বিশ্বাসযোগ্য তথ্য পাওয়ার পরই ইসরায়েলকে সতর্ক করে পাকিস্তান। পাকিস্তানি প্রতিনিধিদের কোনো ক্ষতি হলে ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলা হবে বলে হুঁশিয়ারি দেয় শেহবাজ শরীফের সরকার। মোসাদের পরিকল্পনায় নেতানিয়াহুর সম্মতি ছিল বলেও দাবি করেন ব্রাজিলের এই সাংবাদিক। এমন এক সময়ে এই ষড়যন্ত্রের তথ্য সামনে এসেছে যখন তেল আবিব ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনা বাড়ছে। পাকিস্তানের মধ্যস্থতায় গত এপ্রিলে যুদ্ধবিরতি ঘোষণা করে ইরান আমেরিকা। আর গত সপ্তাহে 60 দিনের সমঝোতা স্মারকে সই করে 2 দেশ। ওয়াশিংটন তেহরানকে চূড়ান্ত চুক্তিতে আনতে ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালাচ্ছেন পাকিস্তানের প্রতিনিধিরা। তবে ইসরায়েল এই শান্তি চুক্তি নস্যাৎ করতে চায় বলে সতর্ক করছে ইসলামাবাদ। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। বিশ্বজুড়ে শিয়া মুসলিমরা পালন করছেন পবিত্র আশুরা। তবে এবারের আশুরা ইরানের জন্য সম্পূর্ণ আলাদা। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর এটি প্রথম আশুরা। আশুরার আগের রাতে রাজধানী তেহরানের এঙ্গেলাব চত্বরে জড়ো হন হাজার হাজার মানুষ। সেখানে শোক প্রকাশের পাশাপাশি আমেরিকার সাথে চলমান শান্তি আলোচনা নিয়ে চরম ক্ষোভ ও অবিশ্বাস প্রকাশ করেন তারা। অন্যদিকে দক্ষিণ লেবাননের নাবাতিয়াহ শহরেও এসেছে আশুরার দিন। সেখানে তীব্র ধ্বংসস্তূপের মাঝেই শোকের মিছিল করেছেন সাধারণ মানুষ। শোকের কালো পোশাকে ঢেকে গেছে তেহরানের অ্যাঙ্গেলাব চত্বর। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রতি বছরের মতো এবারও জড়ো হয়েছেন হাজারো মানুষ। তবে এবারের আশুরা ইরানের জন্য ভিন্ন এক আবহে এসেছে। গত ফেব্রুয়ারিতে ইসরায়েল ও আমেরিকার হামলায় নিহত হন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। 3 দশকেরও বেশি সময় ধরে নেতৃত্ব দেওয়া খামেনিকে ছাড়া এটাই ইরানের প্রথম আশুরা।
আমরা যুদ্ধের জন্য সবসময় প্রস্তুত আছি, তবে আমরা কখনো আগে যুদ্ধ করিনি। আমরা শুধু নিজেদের দেশ রক্ষা করব। আমেরিকার সাথে এই চুক্তি নিয়ে আমাদের কোনো আশা নেই। সমাবেশে আসা সাধারণ ইরানিদের মনে ক্ষোভের মূল কারণ ওয়াশিংটনের সাথে চলমান শান্তি আলোচনা। প্রায় 5 দশক ধরে ওয়াশিংটনের সাথে নানাভাবে কথা বলার পরও কোনো শান্তি আসেনি, এমনটাই মনে করেন এখানকার মানুষ। ট্রাম্প প্রশাসনের আলোচনার প্রস্তাবকে তারা আত্মসমর্পণ হিসেবেই দেখছেন। ইরানের বাইরে আরেক যুদ্ধবিধ্বস্ত দেশ লেবাননেও চলছে আশুরার শোক প্রকাশ, তবে তা যুদ্ধের ক্ষত বুকে নিয়ে। হিজবুল্লাহ এবং ইসরায়েলের যুদ্ধের পর দক্ষিণ লেবাননের নাবাতিয়া শহর এখন ধ্বংসস্তূপ। এই ধ্বংসযজ্ঞের মাঝেই বুক চাপড়ে শোক প্রকাশ করছেন বাসিন্দারা। আশুরা মানে শুধু ইমাম হোসেনের শহীদ হওয়া নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জয়। হোসেনের পথ ধরেই আমরা ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছি, কারণ তারা অন্যায় করছে। হোসেন যেভাবে নিজের পরিবার ও দেশকে রক্ষা করেছিলেন, আমরাও আমাদের জমি রক্ষা করে যাব। প্রায় 1400 বছর আগের কারবালার ঘটনায় আজ মধ্যপ্রাচ্যের মানুষদের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করার শক্তি যোগাচ্ছে। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আন্তর্জাতিক বুলেটিনে নিচ্ছে একটি বিরতির সাথে থাকুন। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে, তাই বিশ্বখ্যাত জার্মান ভিআরএম প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এ গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। আবার স্বাগত, দেখছেন আন্তর্জাতিক বুলেটিন। পশ্চিম ইউরোপে ছড়িয়ে পড়েছে তীব্র দাবদাহ। ফ্রান্স, ব্রিটেন এবং স্পেনে ভেঙেছে তাপমাত্রার সব রেকর্ড। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে অতিরিক্ত গরমের কারণে বন্ধ রাখতে হচ্ছে প্যারিসের লুভর মিউজিয়াম এবং আইফেল টাওয়ারের মতো বিখ্যাত সব পর্যটন কেন্দ্র। আবহাওয়াবিদরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের অন্য যে কোনো অঞ্চলের চেয়ে দ্বিগুণ গতিতে উত্তপ্ত হয়ে উঠেছে ইউরোপ। ফ্রান্সের রাজধানী প্যারিসে তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। অতিরিক্ত গরমের কারণে ঐতিহাসিক লুভর মিউজিয়াম ও আইফেল টাওয়ার প্রতিদিন বিকেলেই বন্ধ করে দেওয়া হচ্ছে। বুধবার ফ্রান্সের গড় তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, যা 1947 সালের পর দেশটিতে জুনের ইতিহাসে সবচেয়ে বেশি। দেশটির অর্ধেকেরও বেশি এলাকায় চলছে রেড অ্যালার্ট। ফ্রান্সের পশ্চিমাঞ্চলীয় শহর লামাতে তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। বৈরী আবহাওয়ায় থমকে গেছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা, বাড়ছে আতঙ্ক। এটা সরাসরি জলবায়ু পরিবর্তনের প্রভাব। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে এই গরম সহ্য করবে তা ভেবেই আমি চিন্তিত। আগামী 10 বছরের মধ্যে এটাই যদি সবচেয়ে কম গরমের গ্রীষ্মকাল হয়, তবে সেটা সত্যিই ভয়ের ব্যাপার। গরমের এই ভয়াবহ রূপ দেখছে পশ্চিম ইউরোপের অন্যান্য দেশও। ব্রিটেনে জুনের তাপমাত্রা রেকর্ড 36.1 ডিগ্রিতে পৌঁছেছে, আর স্পেনে ভেঙেছে 76 বছরের গরমের রেকর্ড। বেলজিয়ামের ব্রাসেলসে তাপমাত্রা 37 ডিগ্রি অতিক্রম করায় বন্ধ করে দেওয়া হয়েছে বিখ্যাত অ্যাটমিয়াম। সেখানে বেড়াতে এসে চরম ভোগান্তিতে পড়েছেন পর্যটকরা। আমি প্রচুর পানি পান করছি আর ঠান্ডা পানিতে গোসল করছি। গ্রিস থেকে এখানে এসে দেখি এখানকার গরম গ্রিসের চেয়েও বেশি। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানকার বেশিরভাগ হোটেলেই কোনো এসি নেই। পরিস্থিতি সত্যিই খুব কঠিন। আবহাওয়াবিদরা বলছেন, ইউরোপ বিশ্বের অন্য যে কোনো অঞ্চলের তুলনায় দ্বিগুণ গতিতে উত্তপ্ত হচ্ছে। ফ্রান্সে গরম থেকে বাঁচতে জলাশয়ে নেমে পানিতে ডুবে এখন পর্যন্ত অন্তত 40 জনের মৃত্যু হয়েছে। এদিকে নেদারল্যান্ডস ও জার্মানিতেও তীব্র খরা ও পানির সংকটের পূর্বাভাস দিয়ে সতর্কবার্তা জারি করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, আকাশে গরম বাতাস আটকে থাকার কারণে ইউরোপে এই অস্বাভাবিক আবহাওয়া তৈরি হয়েছে। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। শক্তিশালী প্রতিরক্ষার জন্য অংশীদারিত্ব আরও বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন ইউরোপের নেতারা। আগামী মাসে তুর্কিয়াতে নেটো সম্মেলনকে সামনে রেখে বুধবার বার্লিনে বৈঠকে বসেন ফ্রান্স, ইটালি, ব্রিটেন, জার্মানি এবং পোল্যান্ডের রাষ্ট্রনেতারা। এ সময় সদ্যই পদত্যাগের ঘোষণা দেয়া বিদায়ী ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে শুভেচ্ছা জানান তারা। ভাষণে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ বলেন, আসন্ন নেটো সম্মেলনে ইউরোপের ঐক্য ও প্রতিরক্ষায় শক্তিশালী নেতৃত্ব আগের চেয়েও আরও জোরালোভাবে ফুটে উঠবে। ইরানের যুদ্ধ শুরুর পর নেটোকে ঘিরে ইউরোপের সাথে আমেরিকার উত্তেজনা বেড়েছে। জোটটির কার্যকারিতা ও ইউরোপের দুর্বল নেতৃত্ব নিয়ে সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। জোটটি ছেড়ে ওয়াশিংটনের বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারি ব্রাসেলসের সাথে সম্পর্কের আরও অবনতি করেছে।
এরই মধ্যে আঙ্কারায় শুধু প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের জন্য নেটোর সামিটে যোগ দেবেন বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার 250তম স্বাধীনতা বার্ষিকীর আয়োজনের উদ্বোধন করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ন্যাশনাল মলে গ্রেট আমেরিকান স্টেট ফেয়ারের আয়োজনে অংশ নেন তিনি। 16 দিন ব্যাপী এই মেলা 25 জুন থেকে জুলাইয়ের 10 তারিখ পর্যন্ত চলবে। দেশটির সব স্টেটের নানান প্রদর্শনী চলবে এই আয়োজনে। নিজের বক্তব্যে ট্রাম্প জানান, যে কোনো দেশের স্বাধীনতা বার্ষিকীর মধ্যে সবচেয়ে সুন্দর আয়োজন হবে এটি। অনুষ্ঠানে মিলিটারি ফ্লাই পাস্টে B-2 স্টেলথ বোম্বার ও F-35 যুদ্ধ বিমান অংশ নেয়। আন্তর্জাতিক বুলেটিনের সময় হলো আরও একটি বিরতির সাথেই থাকুন। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান VRM প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত A গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই A গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। আবার স্বাগত, দেখছেন আন্তর্জাতিক বুলেটিন। বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার মাত্র কয়েকদিনের মধ্যে ব্যক্তিগত সম্পদের রেকর্ড পতনের মুখোমুখি হয়েছেন ইলন মাস্ক। তার রকেট কোম্পানি স্পেস এক্স এর শেয়ারের দর প্রায় 30% কমায় মাত্র এক সপ্তাহে $350 বিলিয়ন হারিয়েছেন এই ধনকুবের। ফোর্বসের হিসাব অনুযায়ী মাস্কের সম্পদ $1.45 ট্রিলিয়ন থেকে কমে বর্তমানে $1.1 ট্রিলিয়ন নিচে নেমে এসেছে। চলতি মাসের শুরুতে স্পেস এক্সের আইপিও ছাড়ার পর প্রথম 3 দিনে শেয়ারের দাম 67% পর্যন্ত বেড়েছিল, যার ফলে কোম্পানির মূল্য দাঁড়ায় $1.8 ট্রিলিয়ন। আর ইলন মাস্ক বনে যান বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার। কিন্তু এরপর টানা 3 কার্যদিবসে স্পেস এক্সের বাজার মূল্য রেকর্ড $2.9 ট্রিলিয়ন থেকে কমে $2 ট্রিলিয়ন নেমে আসে। এপস্টিন বিতর্কে ধনকুবের বিল গেটসের শুনানির নতুন তথ্য সামনে এসেছে। গত সপ্তাহে কংগ্রেসের রুদ্ধদ্বার শুনানিতে 2 রুশ নারী সহ 3 জনের সাথে নিজের সম্পর্কের কথা জানান মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস। তিনি বলেন, রুশ নারীদের সাথে সম্পর্কের বিষয়ে জানতেন এপস্টিন। সামনাসামনি কখনো এসব নিয়ে চাপ প্রয়োগ না করলেও ফাঁস হওয়া ইমেইল দেখে বিল গেটসের ধারণা এসব সম্পর্ক নিয়ে এপস্টিন তাকে ব্ল্যাকমেইলের পরিকল্পনা করছিলেন। শুনানিতে এপস্টিনের কোনো অপরাধে জড়িত থাকার কথা নাকচ করে দেন গেটস। এছাড়াও নিজের যৌন রোগের গুঞ্জনও নাকচ করে দেন তিনি। দীর্ঘ ও সুস্থ জীবনের আসল রহস্যটা কি? চিরন্তন এই প্রশ্নের উত্তর এবার হয়তো মিলতে যাচ্ছে ব্রাজিলের 3 বোনের কাছে। লেভিতা, জোরাইদে আর জুলিনা, এই 3 বোনের সম্মিলিত বয়স এখন 316 বছর। এই মাসেই গিনেস বুক বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত 3 বোনের পরিবার হিসেবে স্বীকৃতি দিয়েছে তাদের। শতবর্ষী এই বোনদের দীর্ঘায়ুর রহস্য জানতে ডিএনএ গবেষণা শুরু করেছেন বিজ্ঞানীরা। 1 শতাব্দী পার করে আসা 3টি জীবন, অথচ ক্লান্তি ছুঁতে পারেনি এতটুকুও। 109 বছরের লেভিতা, 104 বছর বয়সী জোরাইদে আর 103 বছরের জুলিনা এখন পৃথিবীর সবচেয়ে দীর্ঘজীবী 3 বোন তারা। তবে গিনেস সার্টিফিকেটের চেয়েও বিজ্ঞানীদের বেশি আকর্ষণ করেছে তাদের সতেজ থাকার রহস্য। ডিএনএ পরীক্ষার মাধ্যমে আমরা মানুষের শরীরে প্রতিরক্ষামূলক জিন খুঁজছি। একটি পরিবারের যখন একাধিক শতবর্ষী মানুষ থাকেন, তখন গবেষণার নিখুঁত ফল পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। বিজ্ঞান যেখানে জিনের খোঁজ করছে, এই 3 বোনের কাছে জীবনের সমীকরণ সেখানে খুব সহজ। 104 বছর বয়সেও আয়নার সামনে দাঁড়িয়ে ঠোঁটে লিপস্টিক মাখতে ভোলেন না সেজ বোন জোরাইদে। 5 সন্তানের জননী এই নারী পেশা জীবনে ছিলেন একজন নার্স। সুস্থ জীবনের জন্য তিনি কৃতিত্ব দেন মায়ের হাতের পুষ্টিকর খাবারকে। আমরা নদীতে সাঁতার কাটতাম, খেলা করতাম, নদী থেকে মাছ আর কাঁকড়া ধরে এনে একদম তাজা রান্না করতাম। 103 বছরের মেজবোন জুলিনাও এখনো পরিপাটি। সংসারী এই নারী বড় করেছেন 6 সন্তানকে। এখনো ব্যাগ থেকে চিরুনি বের করে নিজেই চুল আঁচড়ান।
রান্না করেন নিজের পছন্দের মাছ। ফ্রিজ ছাড়া সেই পুরনো দিনের একদম তাজা খাবার খাওয়ার গল্প তার স্মৃতিতে এখনো অমলিন। সবচেয়ে বড় বোন 109 বছর বয়সী লেভিতার পায়ে এখনো শোভা পায় নিজের হাতে বোনা উলের মোজা। টেলিভিশন নেটওয়ার্কে কাজ করা এই প্রবীণ মানুষটির নিজের জীবন নিয়ে কোনো আফসোস নেই। বিজ্ঞানীরা হয়তো দীর্ঘায়ুর ওষুধ খুঁজতেই এই ডিএনএ পরীক্ষা করছেন। তাদের লক্ষ্য কমপক্ষে 500 জন শতবর্ষী মানুষের রক্ত পরীক্ষা করা। তবে ল্যাবের পরীক্ষার বাইরেও শত বছর ধরে টিকে থাকা 3 বোনের এই অটুট বন্ধন, প্রতিদিনের খুনসুটি আর অমলিন হাসিই যেন তাদের বেঁচে থাকার আসল রসদ। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আর এই ছিল আন্তর্জাতিক বুলেটিন। চ্যানেল ওয়ানের সঙ্গে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।